কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কারা যেন তুলে নিয়ে যাইতেছে, আমাকে বাঁচাও। আজকে তোকে কে বাঁচাবে? আজকে তোকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তোর বাপের অনেক সাহস হয়েছে আমার আব্বুকে গিয়ে কথাবার্তা শুনিয়ে আসে সামান্য একটু জায়গার জন্য। আজকে তোকে কিডন্যাপ করে সোজা তোর বাড়িতে যাব, তাও আবার তোকে নিয়ে। আমি আপনাকে বিয়ে করব না। আপনি কে? আমাকে ছেড়ে দেন বলতেছি। তা না হলে কিন্তু আমি চিৎকার করব। তুই যতই চিৎকার করিস না কেন, এই গাড়ির ভেতর থেকে একটা শব্দও বাহিরে বের হবে না। আর যদি তুই চিৎকার করিস তাহলে এই ছুরিটা দিয়ে তোর গলা কেটে ফেলবো, এরপরে গঙ্গাসাগরে ভাসিয়ে দিয়ে আমি উধাও হয়ে যাব। রূপালী আকাশকে এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে কাজী অফিসের সামনে দাঁড়াতেই রূপালীর সব বান্ধবীরা আকাশকে ধরে নিয়ে চলে আসলো 2 তলায়। এদিকে সবকিছু রেডি করা ছিল, কাজী সাহেবকেও বলা হয়ে গিয়েছিল। কাজী সাহেব আকাশকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, তোমরা এই পিচ্চি ছেলেকে তুলে নিয়ে এসেছো কেন? আর এই পিচ্চি ছেলে তো হচ্ছে নেতার ছেলে, তাকে তোমরা এখানে তুলে নিয়ে এসেছো। তার যদি জানতে পারে তাহলে তোমাদের কি হবে বুঝতে পারছো? এই শালা টাকলা, তোকে টাকা দিয়েছি তুই চুপচাপ বিয়ে পড়াবি, এত পটর পটর করিস কেন? হাতে ছুরি দেখেছিস? এটা দিয়ে গলায় চালিয়ে দিব, তখন বুঝতে পারবি পটর পটর কাকে বলে। কাজী সাহেব রূপালীর কথা শুনে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়ানো প্রায় শেষের দিকে এমন সময় কাজী সাহেব বলতে শুরু করলো, সবকিছু তো কনের পক্ষে ঠিক আছে, কিন্তু এই ছেলে তো এখনো বয়স হয় নাই, তার সাথে কিভাবে বিয়ে পড়াবো? আর এই ছেলের কোনো ইনফরমেশন নেই, ইনফরমেশন ছাড়া তো আরো আগে বিয়ে পড়ানো যাবে না। এই খাদিজা, এই কাজীর গলায় ছুরিটা ধরতো। এই শালা বেশি কথা বলতেছে, ওর গলায় ছুরিটা ধরলেই দেখবি সুসুর করে বিয়েটা পড়িয়ে দিবে। আচ্ছা আচ্ছা, সরি, ধরতে হবে না, আমি বিয়ে পড়িয়ে দিতেছি। তোমরা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে যাও, পরে ওই ছেলেটার ইনফরমেশন পাঠিয়ে দিবে, তখন আমি লিখে রাখবো। এই তো এখন বেটা লাইনে এসেছিস। এই তাড়াতাড়ি সাইন কর, এনে কলম। আমি সাইন করব না। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। কিরে, আমার হাতে ছুরি, তোর কি একটুও ভয় করছে না? তুই কি ভয় পাইতেছিস না নাকি আমাকে? আমি যে ছুরিটা তোর গলায় চালিয়ে দিতে পারবো। আপনার মতো কত মেয়েকে দেখেছি এইরকম থ্রেট দিতে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে নাই। আর আমি নেতার ছেলে, আমার ভয় পেলে চলবে নাকি? সামনে আমি ইলেকশন করব। দাঁড়া, তোকে না দেখালে তুই বুঝবি না আমি যে কতটা ডেঞ্জারাস। এই বলে রূপালী আকাশের একটা হাত টান দিয়ে ধরে তার হাতে আস্তে করে ছুরিটা চালিয়ে দিল। এদিকে আকাশের হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। এটা দেখে আকাশ চিৎকার করে বলে উঠলো আর বলতে লাগলো, কে আছো? আমাকে বাঁচাও, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে, কে আছো? বাঁচাও। তুই যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি সাইন করে দে, সাইন করে দিলে তোকে আমি হাসপাতালে নিয়ে যাব। এদিকে আকাশের হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। এটা দেখে আকাশ চিৎকার করে উঠলো আর বলতে লাগলো। রূপালীর কথা শুনে আকাশ সাইন করে দিল। সাইন করা শেষ হতেই রূপালী আকাশের হাতে রুমাল দিয়ে বেঁধে দিল। বেশ কিছুক্ষণ পর রূপালী নিজেও সাইন করে কবুল বলে আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। দুইজনের গলায় ফুলের মালা। খাদিজা রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, এখন তো অনেক কিছুই হয়ে গেছে। তুই কি আকাশকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাবি, নাকি সবার আগে তোদের বাড়িতে যাবি? সবার আগে আমাদের বাড়িতে যাব, আব্বু আম্মুকে দেখাবো, এরপরে ওদের বাড়িতে যাব। তোর আব্বু আম্মুকে যদি দেখাস তাহলে তো তোর আব্বু আম্মু তোকে বাড়ি থেকে বের করে দিবে। তুই তো জানিস ওর আব্বুর সাথে কেমন ঝগড়া চলতেছে তোদের। আরে তুই এত চিন্তা করিস কেন? আব্বু আম্মু খুব ভালো করেই জানে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আর এই পিচ্চিকে তো খুব ভালোভাবে একটু খাতির যত্ন করব। একটু খাতির যত্ন করলে দেখবি যে সে আমার হয়ে কথা বলবে। বললেই হলো নাকি? আপনার মতো দজ্জাল মেয়ে আমাকে জোর করে বিয়ে করেছে, আর আপনি বলতেছেন আমি আপনার হয়ে কথা বলবো? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না। বউ হিসেবে মানিস না মানিস, যখন আমি তোর বাড়িতে যাব, রাতের বেলা যখন ঘুমাতে আসবি তখন তোর টুনটুনি কুচ করে কেটে দিব, তখন তুই এমনিতেই আমাকে বউ হিসেবে মানবি। এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস একটা মেয়ে। এই মেয়ের সাথে থাকলে তো আমার জীবন পুরা তেজপাতা হয়ে যাবে। কেন যে আব্বু এই মেয়ের বাবার সাথে ঝগড়া করতে গেল, এখন তো আমি এখান থেকে যেতেও পারতেছি না।
আকাশ মনে মনে এসব কথা চিন্তা ভাবনা করতেছে। এদিকে রূপালী এবং তার বান্ধবীরা একসাথে সবাই গাড়িতে বসে আছে। চাঁদনি ড্রাইভ করে চলে আসলো রূপালীদের বাড়ির সামনে। রূপালী এবং আকাশকে নামিয়ে দিয়ে ওরা সবাই চলে গেল। এদিকে রূপালী আকাশকে নিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। রূপালীর সাথে আকাশকে দেখে রূপালীর আম্মু বলতে লাগলো, রূপালী, তুই ওই নেতার ছেলেকে এখানে নিয়ে এসেছিস কেন? তুই জানিস না ওর বাবার সাথে আমাদের ঝগড়া? হ্যাঁ আম্মু, জানি বলেই তো এই পিচ্চিটাকে আমি বিয়ে করেছি, ওর বাবাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। মানে তুই এসব কি বলতেছিস? তুই নেতার ছেলেকে বিয়ে করেছিস? হায় আল্লাহ, এখন তো আরো সমস্যা হবে আমাদের। তুই এটা কি করলি? তোর আব্বু যদি জানতে পারে তাহলে তো তোকে বাড়ি থেকে বের করে দিবে। আন্টি, আপনার মেয়ে আমাকে জোর করে বিয়ে করেছে। আমি রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে ওইখান থেকে তুলে নিয়ে এরপরে কাজী অফিসে নিয়ে গেছে, পরে আমাকে বিয়ে করেছে। রূপালী, তুই চলে যা এখান থেকে। তোর আব্বু কিন্তু বাড়ির ভিতরে আছে, যদি দেখতে পায় তাহলে কিন্তু খুব কেলেঙ্কারি হয়ে যাবে। হারে আম্মু, তুমি সরো তো। আব্বু খুব ভালো করেই জানে আমি কেমন, আর আমি কিসের জন্য এরকম কাজ করেছি এটাও আব্বু খুব ভালো করেই বুঝতে পারবে। তাহলে যা, তোর আব্বু যদি তোকে কিছু বলে আমাকে কিছু বলতে পারবি না। আমাকে যদি কিছু বলেছিস তাহলে আমি নিজেই তোকে বাড়ি থেকে বের করে দিব। রূপালী আকাশের হাত শক্ত করে চেপে ধরে চলে আসলো বাড়ির ভিতরে। এসে দেখে তার আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়তেছে। রূপালী আর আকাশ রূপালীর আব্বুর সামনে গিয়ে পা ধরে সালাম করতে লাগলো। এদিকে আকাশ পা ধরে সালাম করতেছে না দেখে রূপালী একটা মেরে আকাশকে ফেলে দিল তার আব্বুর পায়ের সামনে। হঠাৎ করে রূপালীর আব্বুর পায়ের সামনে কেউ পড়ে যাওয়াতে খবরের কাগজটা সামনে থেকে সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেল আকাশ তার পায়ে স্পর্শ করে সালাম করতেছে। এটা দেখে রূপালীর আব্বু সাথে সাথে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, রূপালী, তুই নেতার ছেলেকে এই বাড়িতে নিয়ে এসেছিস কেন? তুই জানিস না ওর আব্বুর সাথে আমাদের কত বড় ঝগড়া? সামান্য একটু জায়গা কেড়ে নেওয়ার জন্য বারবার আমাদের বাড়িতে হামলা করতেছে, আর তুই কিনা তার ছেলেকেই এই বাড়িতে নিয়ে এসেছিস? আব্বু, আমি তার ছেলেকে এই বাড়িতে নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি তাকে বিয়ে করেছি, আর বিয়ে করার কারণ এটাও তোমাদেরকে পরে জানাবো। তুই এটা মোটেও ভালো কাজ করিস নাই। এখন যদি ওর আব্বু জানতে পারে তাহলে তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা করবে, তখন তুই কি করবি? কি আর করব, ওর গলায় ছুরি চালিয়ে দিব, তখন এমনিতেই ওর আব্বু শান্ত হয়ে যাবে। জামাই হয়েছে তো কি হয়েছে, ওর সাথে তো এখনো আমার কিছু করি নাই আমি। সো তাকে মেরে আমার জেলে গেলেও কোনো সমস্যা হবে না, ওইখানে আমি আরামসে থাকতে পারবো। আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছি তুই কেন এরকমটা করেছিস। যাই হোক, রূপালীর মা, জামাই বাবার জন্য রান্না বসিয়ে দাও। আজকে জামাই বাবাকে খুব ভালোভাবে খাইয়ে দাও, যাতে তাদের বাড়িতে গিয়ে আমাদের নামে বদনাম না করতে পারে। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে কিছু বললেন না যে সে যে আমাকে জোর করে বিয়ে করেছে, এটার জন্য আপনি আপনার মেয়েকে শাস্তি দিবেন না? আকাশের কথা শুনে রূপালী আকাশের ঘাড়ে ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, এই শালা আঙ্কেল কি শ্বশুর আব্বা বল, তা না হলে কিন্তু তোকে এই বাড়িতেই খুন করে রেখে দিব। আকাশ গালে হাত দিয়ে রূপালীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্বশুর আব্বু, আপনার মেয়ে আমাকে অত্যাচার করতেছে, তাও আবার আপনার সামনে। আপনি কিছু বলতেছেন না কেন? রূপালী, জামাইকে মারতে নেই, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে গল্প কর। খাবার রান্না শেষ হলে আমি তোদেরকে ডাক দিয়ে নিয়ে আসব। ঠিক আছে আব্বু, আমরা তাহলে এখন রুমে গেলাম। এই বলে রূপালী আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। দুইজন ফ্রেশ হয়ে বসে আছে। এদিকে আকাশ রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি একটু ওয়াশরুমে যাব, আমার খুব হিসু পাইছে। আচ্ছা যা, আর তুই ওয়াশরুমে গিয়ে তোর আব্বুকে ফোন দিবি, এটা আমি খুব ভালো করে জানি। এখন ফোন দিলে কোনো কাজ হবে না, তোর আব্বু যদি দলবল নিয়ে আসে তাহলে উল্টো তোর নিজের ক্ষতি হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, এটা তো আমি খুব ভালো করেই জানি, তবে আমি আব্বুকে ফোন দিবই দিব। আব্বু এসে আমাকে নিয়ে যাবে, আপনার মতো ডাইনির হাত থেকে আমাকে বাঁচাবে। তোর আব্বু যদি তোকে নিয়ে যায় তারপরেও তোর আমার কাছে আসতে হবে, কারণ আমি তোকে বিয়ে করেছি। তোর আব্বু যদি তোকে নাও দেয়
তাহলেও আমি আদালতের কাছে যাব, ওইখানে বললে পুলিশ তোর আব্বুকে তুলে নিয়ে যাবে। বললেই হলো নাকি আমার আব্বুকে তুলে নিয়ে যাবে? আমার আব্বু একজন নেতা, সো পুলিশরা আমার আব্বুকে ভয় পায়। পুলিশরা তো ভয় পাবেই, তারা তো তাদের চাকরির জন্য ভয় পায়। আর এখন তোর আব্বু আমাকে ভয় পাবে, সাথে তুইও। যদি শাশুড়ি আম্মু আমার পাশে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, দুজন মিলে তোদেরকে সাহায্য করব। এখন তাড়াতাড়ি যা, যদি তোর আব্বুকে ফোন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ফোন দে। আমি নিচে যেতেছি, গিয়ে আম্মুকে বলতেছি আরো বেশি করে রান্না করার জন্য। দরজাটা ভালোভাবে লাগিয়ে রূপালী চলে আসলো নিচে। এদিকে আকাশ ফোন দিল তার আব্বুকে। 2-3 বার রিং হওয়ার পর তার আব্বু কলটা রিসিভ করতেই আকাশ কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, আব্বু, একটা মেয়ে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলেছে, এখন তাদের বাসায় আটকে রেখেছে। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও এখান থেকে। তোকে কে তুলে নিয়ে গেছে আমাকে শুধু একবার নাম বল, এরপরে আমি তাদের 14 গোষ্ঠী উদ্ধার করতেছি। আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করা? খুব ভালোভাবে বিয়ে করাচ্ছি আমি। তুই ঠিকানা দে, আমি এক্ষুনি আসতেছি। আব্বু, যাদের সাথে একটু জায়গা নিয়ে ঝগড়া করেছিলেন না গতকালকে, এবং গত কয়েক মাস ধরে ঝগড়া চলতেছে তাদের সাথে, ওই লোকের মেয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। এখন আমাকে তাদের বাড়িতে আটকে রেখেছে। ওই মতিন মেয়ের এত বড় সাহস, তোকে আটকে রেখেছে, তাও আবার তাদের বাড়িতে? দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি আমার দলবল নিয়ে। এই বলে আকাশের আব্বু কলটা কেটে দিয়ে সবাইকে নিয়ে চলে আসলো রূপালীদের বাড়িতে। কলিং বেল দিতেই রূপালী এসে দরজা খুলে দিল। আকাশের আব্বুকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, ভালো হয়েছে। আমি আরো ভেবেছিলাম আপনাকে কল দিব সবাইকে নিয়ে আসার জন্য। আপনার ছেলেকে তো আমি বিয়ে করে ফেলেছি, এখন আমাদেরকে দোয়া করেন। এই মেয়ে, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো তুমি জানো? সবকিছু জেনে এরপরে কথা বলবে। আর আমার ছেলেকে কোথায় রেখেছো তাড়াতাড়ি বের করে দাও। আপনার ছেলেকে কোথায় রেখেছে মানে? আপনার ছেলেকে তো আমি বিয়ে করেছি, সে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আর আপনারাও যেহেতু চলে এসেছেন, ভেতরে এসে বসেন, খাবার রান্না করেছি, খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া পরে হবে, আগে আমার ছেলেকে বের করে দাও। আর তোমাদেরকে এই এলাকা থেকে কিভাবে বের করতে হয় তুমি দেখো, জাস্ট 2 দিনের ভিতরে আমি তোমাদেরকে বের করব। আপনি তো ভুলে গেছেন এটা আপনার বিআই এর বাড়ি, সো ভেবে চিনতে কাজ কাম করবেন। আর আপনার ছেলে কিন্তু এখন আমার কাছে, কিছু করতে চাইলে ঠুস করে আকাশে উড়িয়ে দিব, তখন বুঝতে পারবেন। তুমি তো চরম বেয়াদব মেয়ে, তুমি আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছো, আবার এখন আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছো, তাও আবার আমার ছেলেকে নিয়ে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর কর, তা না হলে এই মেয়ের শিক্ষা হবে না। আমার বাড়ির একটা জিনিস ভাঙা পড়বে, আপনার ছেলের শরীর থেকে একটা হাড্ডি ভাঙা পড়বে। এখন আপনি বুঝে নেন কি করবেন। আমার বাড়ির কোনো কিছু ভাঙবেন, নাকি আপনার ছেলেকে খুব ভালোভাবে দেখতে চান? আমার একটা মাত্র ছেলে, তার যদি কোনো কিছু হয় তাহলে এই পুরো বাড়ি আমি আগুন লাগিয়ে পড়িয়ে ফেলবো। তাড়াতাড়ি আমার ছেলেকে বের করে দে। আহা, আপনি এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? ভেতরে এসে বসেন, খাওয়া দাওয়া করবেন। আপনার ছেলে শ্বশুর বাড়িতে এসেছেন, খাওয়া দাওয়া না করে কি আপনি যেতে দিতে পারি নাকি? খাওয়া দাওয়া পরে হবে, আগে আমার ছেলেকে নিয়ে আয়। এরপর আমি খাওয়া দাওয়া করবো নাকি আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব, এটা আমার ব্যাপার। বললেই হলো নাকি আপনি আমার স্বামীকে নিয়ে চলে যাবেন? সে এই বাড়িতে বেড়াতে এসেছে, তাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। যেহেতু আমি নিয়ে নিয়েছি, আপনি ছেলের বাপ, তাতে কি হয়েছে? আর আমার শ্বশুর আপনি, আপনাকে সম্মান করতেছি। আপনি যদি অসম্মানিত হতে চান তাহলে বলতে পারেন। মতিন রহমান, তোমার মেয়ে কিন্তু খুব অনেক বড় বড় কথা বলতেছে, আমাকে রাগাবে না বলে দিলাম। যদি রাগিয়ে দাও তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আহা বিআই সাহেব, এত রেগে যাচ্ছেন কেন? এটা তো এখন আপনার ছেলের বউ, তার উপরে এভাবে রাগ করলে চলবে নাকি? আপনাদের ছেলের বউকে এইভাবে বলবেন? মা রূপালী, তুমি গিয়ে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে আব্বু, যাইতেছি। দেখেছেন বিআই সাহেব, এভাবে যদি আপনি বলতেন তাহলে সেই কখন চলে যায়, তো আপনার সাথে তো আর তর্ক করতো না। কিসের বিয়ে সাহেব বলতেছেন? আপনার মেয়ের সাথে কি আমি আমার ছেলের বিয়ে দিয়েছি নাকি যে আপনি আমাকে বিয়ে সাহেব বলতেছেন? আপনি এত দেন নাই, কিন্তু ওরা তো বিয়ে করে ফেলেছে, এটার প্রমাণও আছে। এই দেখেন প্রমাণ। সো ওরা যেহেতু বিয়ে করে ফেলেছে, এখন আমরা তাহলে আত্মীয়? কোনো আত্মীয় না, আমার ছেলে বিয়ে করেছে তো কি হয়েছে?
আমার যেটা নেওয়ার দরকার আমি সেটা নিয়ে এরপরে ছাড়বো। আপনি চাইলে কি পেয়ে যাবেন যদি আমি না দেই? আর আমার মেয়ে এখন আপনার ছেলের বউ। এখন থেকে সে যা বলবে আপনাকে তাই করতে হবে। বললেই হলো নাকি? আপনারা যা বলবেন আমাকে তাই করতে হবে? আমি কিছুই করবো না। দেখি আপনি কি করতে পারেন। আর আপনি আপনার জায়গার কাগজ রেডি রাখেন, যে কোনো সময় আমি আসবো জায়গাটা নেওয়ার জন্য। গত 4 থেকে 5 মাস ধরে তেল মারতেছি আপনাকে, কিন্তু আপনি দিচ্ছেন না। ওই জায়গা কখনোই দেওয়া হবে না। আর এখন ওই জায়গার মালিক আমার মেয়ে। তার কাছ থেকে যদি নিতে চান নিতে পারেন। আমি আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আমার মেয়ের নামে লিখে দিয়েছি। সে যদি আপনাকে দিতে চায় তাহলে আপনি তার কাছ থেকে নিতে পারেন। আর আপনি বসেন, মিষ্টি মুক্ত করানো হয় নাই, মিষ্টি নিয়ে আসি ফ্রিজ থেকে। এই বলে রূপালীর আব্বু উঠে চলে আসলো রান্নাঘরে। অন্যদিকে আকাশ রুম থেকে বের হতে পারতেছে না, কারণ বাহির থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। এইদিকে রূপালী লেবুর শরবত নিয়ে চলে আসলো আকাশের আব্বুর সামনে। শরবতের গ্লাস আকাশের আব্বুর সামনে ধরে বলতে লাগলো, শ্বশুর আব্বু, এই নেন, এটা খেয়ে নেন, মাথা ঠান্ডা থাকবে। লেবু দিয়ে বানিয়ে এনেছি। লেবু দিয়ে বানিয়েছ? কিন্তু আমার তো মনে হচ্ছে গুঁড়ামরিচ দিয়েছ। লাল লাল দেখাচ্ছে কেন? সাথে ট্যাং দিয়েছি, এটার জন্য এরকম দেখাচ্ছে। আপনি খেয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। আর হালকা একটু চিনি দিয়েছি। আকাশের আব্বু লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুকে অর্ধেকটা খেয়ে গ্লাসটা টেবিলের উপর রেখে বলতে লাগলেন, এই মেয়ে, তুমি আমাকে কি খাইয়ে দিয়েছো? আমার এরকম ঝাল লাগছে কেন? সত্যি করে বলো, তুমি আমার শরবতের সাথে গুঁড়ামরিচ মিশিয়ে দাও নাই তো, যেটা আমি তোমাকে প্রথম বলেছিলাম? আসলে শ্বশুর আব্বু, গুঁড়া মরিচ মিশিয়ে দিয়েছিলাম, তাই হয়তো এইরকম ঝাল লেগেছে আপনার। একটু ওয়েট করেন, আমি আপনার জন্য চিনি নিয়ে আসতেছি। এই বলে রূপালী চলে আসলো রান্নাঘরে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, লবণ কোথায়? তাড়াতাড়ি লবণটা দাও। আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিব। আমাকে তো চেনে না, আমার নাম হচ্ছে রূপালী। আমি কত ধরনের রূপ নিতে পারি এটা আজকে দেখাবো। যা করবি সাবধানে করবি। এই নে লবণ। রূপালী তাড়াতাড়ি করে লবণটা নিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। টেবিলের উপরে থাকা পানির গ্লাস হাতে নিয়ে লবণের সাথে পানি মিশিয়ে দিয়ে খাইয়ে দিল। ওইদিকে আকাশের আব্বুর অবস্থা যাই যাই। আকাশের আব্বু রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাকে আমি পরে দেখে নেব। আজকে আমি গেলাম। আমার এই অবস্থা করেছো, এটার শাস্তি আমি তোমাকে অবশ্যই দেব। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গাড়িতে যা, আর দোকান থেকে আমার জন্য তাড়াতাড়ি চিনি নিয়ে আয়। আমি এখন চিনি না খেলে মনে হয় মরেই যাব। এই বলে আকাশের আব্বুর চলে যেতে হবে। এমন সময় রূপালী পিছন থেকে আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্বশুর আব্বু, আর একটু লেবুর শরবত নিয়ে আসি, একটু বসেন। আপনি লেবুর শরবতটা না খেয়ে চলে যেতেছেন। তোমাকে আমি পরে দেখে নেব, এখন কিছু বললাম না। এই বলে আকাশের আব্বু তাড়াতাড়ি করে চলে আসলো গাড়িতে। একজন বডিগার্ড গিয়ে দৌড়ে দোকান থেকে 20 টাকার চিনি এনে আকাশের আব্বুকে দিতেই আকাশের আব্বু চিনিগুলো খেতে লাগলো। চিনি খাওয়া শেষ হতেই আকাশের আব্বুর প্রাণ ফিরে আসলো। ঘেমে পুরো একাকার হয়ে গেছে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আকাশের আব্বু বলতে লাগলো, এই মেয়েকে একটা শিক্ষা দিতে হবে। ছেলের বউ হয়েছে তো কি হয়েছে, আমি এই বিয়ে মানি না, মানবো না। এই, তোরা আমার মুখের দিকে হা করে তাকে কি দেখতেছিস? গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা। আকাশের আব্বুর কথা শুনে তার লোকেরা গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আব্বুর এরকম অবস্থা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমার এই রকম অবস্থা কে করেছে? কি আর করবে, ওই মতিন রহমানের মেয়ে করেছে। সে নাকি তোমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আমি গিয়েছিলাম তোমার ছেলেকে আনার জন্য। সে আমাকে লেবু শরবতের বদলে গুঁড়া মরিচের শরবত খাইয়ে দিয়েছে। বলেছিলাম চিনি আনার জন্য, এনেছে লবণ। আকাশের আব্বুর কথা শুনে আকাশের আম্মু হাসতে লাগলো আর বলতে লাগলো, বাহ, আজকে তাহলে একটা মেয়ে তোমাকে শিক্ষা দিতে পারলো, তাও আবার তোমার ছেলের বউ। আমি আগে বরণ ডালা সাজাই, কখন জানি আবার চলে আসে, তাদেরকে বরণ করে বাড়ির ভিতরে তুলতে হবে। এই দেখে মরতেছে আমি আমার জ্বালায়, আর তুমি বরণ ডালা সাজানোর জন্য রেডি হচ্ছ? সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো। আমাকে নিয়ে মস্করা হচ্ছে? তোমাকে নিয়ে মস্করা করতে যাব কেন? ছেলের বউ বাড়িতে আসবে, তাকে বরণ করে বাড়িতে তুলতে হবে না? বরণ না করে বাড়িতে তুললে তো ছেলের বউ আর ছেলের অমঙ্গল হবে। আমি দোয়া করি যাতে তোমাকে ঠিক করতে পারে সে তাড়াতাড়ি। তাকে আমি এই বাড়িতে জায়গা দিলে তো সেই বাড়িতে থাকবে, আর আমাকে ঠিক করার কথা এটা না হয় পরের ব্যাপার। আগে তাকে এমন শিক্ষা দিব যাতে সে একদম ভালো হয়ে যায়। সে একবার বাড়িতে আসুক, এরপরে দুইজন মিলে
তোমার এবং তোমার ছেলের উপরে অত্যাচার করব। বাপ ছেলে এক হয়েছে, এখন আমরা বউ আর মা মিলে এক হব। আকাশের আম্মু এসব কথা বলে চলে আসলো রান্নাঘরে। ফোনটা হাতে নিয়ে ফোন দিল আকাশকে। এইদিকে আকাশ তার আম্মুর কল পেয়ে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তাড়াতাড়ি পাঠাও আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এই দজ্জাল মেয়ে আমাকে আটকে রেখেছে, বাহিরে বের হতেই দিতেছে না। একদম ভালো করেছে, তোর আব্বুকে উচিত শিক্ষা দিয়েছে, এখন তোকেও দিতাছে। চুপচাপ তোর বউয়ের সাথে থাক, সে যা বলবে তাই কর, তা না হলে কিন্তু তোর জীবন তেনা তেনা বানিয়ে ফেলবে। আম্মু, তুমিও অবশেষে এই মেয়ের হয়ে গেলে। এমনিতেই তো রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করেছে, তাও আবার জোর করে। এখন আবার আমার উপর অত্যাচার করতেছে। আমি এই অত্যাচার কিভাবে সহ্য করব? এসব হচ্ছে ভালোবাসা, এসব অত্যাচার না। আর বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি বরণডালা সাজিয়ে রাখছি। আকাশের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। অন্যদিকে রূপালী খাবার রান্না শেষ করে চলে আসলো তার রুমে। দরজাটা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল আকাশ ঘুমোচ্ছে। রূপালী গোসল করে বাহিরে এসে আকাশের মাথায় হাত বুলাচ্ছে আর বলতেছে, বিয়ে যেহেতু করে ফেলেছি, তোর সাথে আমার থাকতেই হবে। আর তোর আব্বু এবং তোকে শিক্ষা দিতে দিতে ঠিক করতে হবে। নেতা হয়েছে বলে কি হয়েছে? নেতা হলে তো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। ভালো ব্যবহার করলে মানুষ নেতাকে ভালোবাসে এবং সম্মান করে। তোর আব্বু যে এরকম ব্যবহার করে মানুষের সাথে, এরকম ব্যবহার মানুষ পেলে কখনোই তাকে পরবর্তীতে ভোট দিবে না। রূপালী এসব কথাবার্তা বলতেছে আর আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দেওয়ার পর রূপালী আকাশকে ডাকতে লাগলো। হঠাৎ করে রূপালী ডাকের শব্দে আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ তাড়াতাড়ি করে তার প্যান্টের দিকে তাকা দিয়ে দেখতে পেল সবকিছু ঠিকঠাক আছে। রূপালী এটা দেখে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন আমি তোকে কিছু করি নাই, সময় হলে অবশ্যই করব। আমার কথা মতো চলবি, তাহলে ভালোভাবে থাকতে পারবি। আর যদি চলতে না পারিস তাহলে অন্য ব্যবস্থা নিব। রূপালী এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এদিকে আকাশ চুপচাপ ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাহিরে আসতেই রূপালী আকাশের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। সবাই একসাথে খাবার টেবিলে বসে আছে। এমন সময় রূপালীর আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার আব্বু তো এসেছিল, পরে আবার চলে গেছে রূপালীকে দেখে। মনে হয় তোমার আব্বু রূপালীকে ভয় পেয়েছে। আকাশ কিছু বলতেছে না, চুপচাপ রূপালীর আব্বুর কথা শুনতেছে। এদিকে রূপালীর আব্বু রূপালীকে ইশারা করে বলতে লাগলো আকাশকে খাবার দেওয়ার জন্য। রূপালী আকাশের প্লেটে অনেকগুলো মাংস দিল। এটা দেখে আকাশ বলতে লাগলো, আমি কি আপনাকে বলেছিলাম নাকি এতগুলো মাংস দেওয়ার জন্য? আপনি এতগুলো মাংস কেন দিয়েছেন? আমি এতগুলো মাংস খেতে পারবো না। আমি নিজের হাতে রান্না করেছি। চুপচাপ খাওয়া দাওয়া শেষ কর, এরপরে কিছুক্ষণ রেস্ট করবি, এরপরে আমার সাথে তোদের বাড়িতে যাবি। আমি সত্যি এত মাংস খেতে পারবো না। এতগুলো মাংস আগে কখনো খাই নাই। আগে কখনো খাস নাই, এখন খাবি। চুপচাপ খা, আর না খেতে পারলে পরেরটা পরে দেখা যাবে। আকাশ চুপচাপ খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়ার পর আর খেতে পারতেছে না। রূপালী আকাশের প্লেট থেকে খাবারগুলো নিয়ে খেতে লাগলো। এটা দেখে আকাশ কেমন যেন একটা রিয়াক্ট করলো, কিন্তু কিছু বললো না। চুপচাপ খাওয়া শেষ করে চলে আসলো সোফায়। রূপালীর আব্বু আর আকাশ বসে আছে। এমন সময় রূপালীর আব্বু আকাশের হাতে হাত রেখে বলতে লাগলো, আকাশ, আমি জানি না তুমি কেমন ছেলে, আগে কখনো তোমাকে দেখি নাই, তবে মাঝে মধ্যে তোমার আব্বুর সাথে তোমাকে দেখেছিলাম। তোমার আব্বু যেমন ঠিক তুমি তেমন। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ তোমাদের নামে খারাপ কথা বলবে। তোমরা 1 মাস ভালো ব্যবহার করো, দেখবে যে তোমাদেরকে মাথায় তুলে নাচবে। তোমার আব্বু যেহেতু একজন নেতা, সামনে আশা করি তুমি একজন নেতা হবে। তুমি তোমার আব্বুকে বুঝিয়ে বলো ওই রকম কাজ না করতে। যদি বারবার ওই রকম কাজ করে তাহলে রূপালী তোমাদের 2 জনকে শায়েস্তা করার জন্য একাই যথেষ্ট। হ্যাঁ, আমি খুব ভালো করেই আপনার মেয়েকে চিনে গেছি, তাও আবার কয়েক ঘন্টার মধ্যে। আপনার মেয়ে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করতে পারছে। পরবর্তীতে কি করতে পারবে এটা আমি খুব ভালো করেই জানি। যেহেতু জেনে গেছো তাহলে তো খুব ভালোই হয়েছে। এখন তাহলে আমাকে আর কিছু বলতে হবে না তোমাকে। দোয়া করি তোমরা যাতে সবসময় সুখে থাকো।
রূপালীর আব্বু আকাশের সাথে এইসব কথাবার্তা বলতেছে এমন সময় রূপালী এসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার আব্বু, তুমি আকাশের সাথে কি কথাবার্তা বলতেছো? তেমন কিছু না, আকাশকে জিজ্ঞাসা করছিলাম যে সে কি পড়াশোনা করে নাকি অন্য কিছু। ও আচ্ছা, আকাশ তুমি বসো, আমি আমার কাপড় চোপড় রেডি করে তারপরে আসতেছি, তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা, আপনি রেডি হয়ে আসেন, আমি এখানে বসে আছি। রূপালী চলে গেল তার রুমে। কাপড় চোপড় রেডি করে বোরকা পরে চলে আসলো নিচে। রূপালী তার আব্বু আম্মুকে আরো কিছু কথা বলে ওইখান থেকে আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। দুজন একটা রিক্সায় উঠে পড়লো। এমন সময় রূপালী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এখন তো তোদের বাসায় যাইতেছি, আশা করি তোদের বাসায় গেলে তুই আমার সাথে ভালো ব্যবহার করবি। আর যদি খারাপ ব্যবহার করিস তাহলে বুঝতেই পারছিস আমি কি করতে পারি আর কি না করতে পারি। হ্যাঁ, আমি জানি আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনি সবকিছুই করতে পারেন। এই বলে আকাশ চুপ হয়ে রইল। এদিকে রূপালীও চুপ হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর রিক্সাওয়ালা চলে আসলো আকাশদের বাড়ির সামনে। দুইজন রিক্সা থেকে নেমে আকাশ রিক্সা ভাড়া দিয়ে চলে আসলো বাড়ির সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আম্মু কি দেখে রূপালী সালাম করে বলতে লাগলো। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মা? আর তোমার নাম কি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার নাম হচ্ছে রূপালী। ও আচ্ছা, বাড়ির ভিতরে আসো তোমরা দুইজন। আর আকাশ, তুই তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। রূপালী, তুমি সোফায় গিয়ে রেস্ট করো। না শাশুড়ি আম্মু, আমি এখন রেস্ট করব না, আমি এখন আপনাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তোমার রান্না করতে হবে না, আমি আগে থেকেই রান্না করে ফেলেছি। আমি জানতাম যে তুমি আজকে আসবে, এটার জন্য আগে থেকেই রান্না শেষ করে ফেলেছি, যাতে তোমাকে ভালোভাবে খাওয়াতে পারি। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই করেছেন। এখন আমাকে আকাশের রুম দেখিয়ে দেন, আমি আকাশের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসি, খুব গরম লাগতেছে। তুমি সোজা উপরে চলে যাও, ডান পাশের রুমটা হচ্ছে আকাশের, আর দরজায় দেখবে আকাশের নাম লেখা আছে। ঠিক আছে, আমি যাইতেছি শাশুড়ি আম্মু, ড্রেস চেঞ্জ করে এসে আপনার সাথে কিছু কথা বলবো। আচ্ছা যাও, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর কথা বলতে পারবে। রূপালী চলে আসলো আকাশের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় আকাশের আব্বু নিচে নামলো। রূপালীকে দেখে চিৎকার করতে করতে বলতে লাগলো। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসেছো? বের হয়ে যাও এই বাড়ি থেকে, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে না। আহা শ্বশুর মশাই, আপনি আমাকে দেখতে চান আর না চান, এখন থেকে আমাকে দেখতেই হবে, কারণ আমি হচ্ছে এই বাড়ির বউ। আমাকে না দেখে আপনি কোথায় যাবেন বলেন? তোমাকে আমি দেখবো না, যতবারই বলো না কেন। আর আকাশ, বিয়ে করার সময় আমাকে ফোন দিতে পারবি না? আমাকে ফোন দিলে তো আমি সাথে সাথে চলে যেতাম, আর এই বিয়েটাও হতে দিতাম না। আব্বু, হুট করে কি হয়ে গেছে আমি নিজেও জানি না। আর এই মেয়েটা তো আমাকে জোর করে বিয়ে করেছে, তাহলে আমি এই বিয়ে মানবো কেন? আমি যদি এই মেয়েকে জোর করে বিয়ে করতাম তাহলে এটা না হয় অন্য ব্যাপার ছিল, কিন্তু এই মেয়েটা তো আমাকে জোর করে বিয়ে করেছে। জোর করে বিয়ে করে থাকলে তো আদালতের কাছে যেতে হবে। আদালতের কাছে বললে আদালতে এই বিয়ে অস্বীকার করবে, আর তোর তো বয়সও হয়নি, তো এই বিয়ে আদালত মানবে না। কে বলছে আপনাকে আদালত এই বিয়ে মানবে না? আদালত মানবে, সাথে তার 14 গোষ্ঠীও মানবে। আপনি যাই করেন না কেন, আমি আপনার ছেলেকে ছাড়তেছি না, যতক্ষণ না আমার নিজের মনে চাইবে ততক্ষণ। আর আকাশ, তোমাকে আমি রাতের বেলা দেখে নিব, চিন্তা করো না। শ্বশুর মশাই নিচে চলে এসেছেন, এখন খাওয়া দাওয়া করে নেন। এই বলে সবাই একসাথে টেবিলে বসে পড়ল। কিন্তু আকাশের আব্বু টেবিলে বসলো না। এটা দেখে রূপালী তার শ্বশুর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। শ্বশুর আব্বু, আপনাকে কি পা ধরে টেনে এরপরে খাবার টেবিলে নিয়ে আসতে হবে নাকি? যদি আপনি এরকমটা না চান তাহলে সোজাসুজি খাবার টেবিলে চলে আসেন। তা না হলে আপনাকে কিভাবে আনতে হয় এটা আপনি খুব ভালো করেই আশা করি বুঝতে পারছেন। রূপালীর কথা শুনে আকাশের আব্বু কি করবে বুঝতে পারতো না। একটু সামনে এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে আসলো। যে চলে যেতে যাবে এমন সময় রূপালী আবারও তার শ্বশুর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনি মনে হয় কানে একটু কম শোনেন, তাই না? আপনাকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি করেন, টেবিলে এসে বসেন। তা না হলে কিন্তু আমি সবার কাছে বলে দিব আপনি কানে কম শোনেন। এই মেয়ের জ্বালায় তো বাড়িতে থাকতে পারবো না। এখন থেকে মনে হচ্ছে বাড়ির বাইরে বাইরে থাকতে হবে ভাবছিলেন। আমি না হয় বাড়ির বাইরে থাকতে পারবো, কিন্তু আকাশের তো বাড়িতেই থাকতে হবে। ধুর, এসব আমি কি চিন্তা ভাবনা করতেছি? আমি একজন নেতা, আমার ভয় পেলে চলবে না, বুক ফুলিয়ে কথা বলতে হবে।
এই বলে আকাশের আব্বু দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই তার বউকে বলে দে যাতে আমাকে খাবারের জন্য ডাকাডাকি না করে। আমার যখন ইচ্ছা হবে আমি তখন খাবার খেয়ে নেব। এই কথাটা তুই তোর বউয়ের কানে খুব ভালো করে ঢুকিয়ে দে। আমার নিজের কান আছে, আমি নিজে শুনেছি। আর আপনিও একটা কথা শুনে রাখেন, যেহেতু এখন আমার কথায় খাবার টেবিলে বসছেন না, তো এই বাড়িতে খাবারের রান্নাঘর আমার অনুমতি ছাড়া কেউ খুলতে পারবে না। আমার শাশুড়ি আম্মু, আমি আপনাকেও বলে দিতেছি, অনুমতি নিতে হলে আমার অনুমতি নিয়ে এরপরে রান্নাঘর খুলতে হবে। আমি আজকেই একটা সিসি ক্যামেরা লাগাবো। যদি আপনাদের বাপ ছেলেকে দেখেছি রান্নাঘরে ঢুকতে, তাহলে দুইজনের যা করব তখন দেখতে পারবেন। আকাশের আব্বু একবার খাবার টেবিলের দিকে যেতে গিয়েও গেল না, সোজা চলে আসলো বাহিরে। গাড়িতে বসে পড়তেই তার ড্রাইভার বলতে লাগলো, স্যার কোথায় যাবেন? একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। ভালো রেস্টুরেন্ট হতে হবে। ভালো রেস্টুরেন্ট খাবার ছাড়া আমি খেতে পারি না। স্যার আমি আপনাকে যত ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই না কেন, আপনি প্রত্যেকবার বলেন যে খাবারগুলো ভালো হয় নাই। ড্রাইভার, এখন কিন্তু তুমি বেশি কথা বলতেছো। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। ড্রাইভার আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল একটা বড় রেস্টুরেন্টের সামনে। গাড়িটা দাঁড় করাতে আকাশের আব্বু গাড়ি থেকে নেমে চলে আসলো রেস্টুরেন্টের ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে টাকা নিয়ে গাড়িতে এসে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ভয়ঙ্কর কণ্ঠে রূপালী বলতে লাগলো, শ্বশুর মশাই, তাড়াতাড়ি বাড়িতে আসেন। 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবেন। আর যদি বাড়িতে না আসেন, তাহলে আপনার ছেলেকে মেরে ফেলতে বাধ্য হব আমি। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইসব কি কথাবার্তা বলতেছো? আমার ছেলে যদি একটা কিছু হয় তাহলে তোমাকে আমি দেখে নেব, এই বলে দিলাম। যদি তাকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন বাড়িতে। আর যদি মৃত লাশ দেখতে চান তাহলে ওয়েট করেন। আকাশের আব্বু কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাড়াতাড়ি বাড়িতে চলো। ওই মেয়েটার জন্য আমি মনে হয় বাড়ির বাইরে 2 মিনিটও থাকতে পারবো না। এখন যদি না হয় তাহলে আমার স্ত্রী এবং আমার ছেলের অনেক বড় ক্ষতি করে ফেলবে। ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে আসলো বাড়িতে। চলেন কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাক শুনে আসি। রূপালী এবং তার শাশুড়ি মা বসে আছে সোফায়। এমন সময় রূপালীর শাশুড়ি মা রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, তুমি যদি আকাশের আব্বুকে বাড়িতে আনতে পারো, তাও আবার 10 মিনিটের মধ্যে, তাহলে তুমি এই বাড়িতে যা ইচ্ছে তাই করতে পারবে। আমি তোমাকে কোনো কিছুই বলবো না। ঠিক আছে শাশুড়ি মা, আপনি শুধু দেখেন আমি কি করি। আপনি দেখলে আপনি নিজেও চমকে যাবেন। তবে আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু। তোমাকে তো আমি বললাম কিছু বলবো না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। শুধু আকাশের আব্বুকে বাড়িতে আনতে পারলেই হবে। ওকে, আপনি শুধু দেখতে থাকেন আমি কি করি। আকাশের আম্মু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর রূপালী কি বলেছে আপনারা তো সবই শুনতে পেলেন। এখন চলেন গল্পে ফিরা যাক। আকাশের আব্বু বাড়িতে ফিরে কলিং বেল দিতেই রূপালী গিয়ে দরজা খুলে দিল। আকাশের আব্বু তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই মেয়ে, তুমি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? তাড়াতাড়ি তাকে বের করো, তা না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দেব। ধুর, আপনার ছেলেকে কি করতে যাই, সে তো আমার স্বামী, তাকে তো আমি যা ইচ্ছে তাই করতে পারি না। আর আপনাকে বাড়িতে আনার কথা বলেছে শাশুড়ি আম্মু, তাই তো আমি শাশুড়ি আম্মুর কথা শুনে আপনাকে বাড়িতে নিয়ে এসেছি। শাশুড়ি আম্মু আপনাকে দিয়ে গেলাম আপনার স্বামী। এখন তাহলে আমি গেলাম। এই বলে রূপালী চলে গেল ওইখান থেকে আকাশের রুমে। এসে দেখে আকাশ ফোনে যেন কার সাথে কথা বলতেছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলেন আমরাও শুনে আসি আকাশ কার সাথে কথা বলতেছে আর রূপালী আকাশকে কি করবে। এটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। বান্ধবী, এইদিকে তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। আব্বুর সাথে একটা লোকের ঝামেলা চলছিল। ওই লোকের মেয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে। এখন ওই মেয়েটা আমাদের বাড়িতে আছে। কি বলতেছিস? আকাশ তোকে তুলে নিয়ে গিয়ে ওই মেয়েটা বিয়ে করেছে তুই বলবি আর আমরা বিশ্বাস করে ফেলবো? তোর বাবা একজন নেতা আর তুই হচ্ছিস তার ছেলে, তোর মুখে এরকম কথা মানায় না। আমি সত্যি কথা বলতেছি নদী, তুই যদি বিশ্বাস না করিস তাহলে কালকে এসে দেখে যা। আমি ভেবেছিলাম কয়েকদিন পর তোকে প্রপোজ করব, কিন্তু এখন এই মেয়ে এসে পুরো ঝামেলা করে ফেলতেছে। দূর তোর প্রপোজ, গত 3 বছর ধরে একই কথা বলতেছিস। একটা দিন দেখলাম না তুই আমার হাত ধরে ঘোরাঘুরি করতে, আর তুই বলতেছিস আমাকে প্রপোজ করবি? এটা আবার তোর মুখ থেকে শুনতে হলো? সরি রে। আচ্ছা যাই হোক, কালকে কথা হবে।
এখন তাহলে ফোন রেখে দিলাম। এসে যদি দেখে আমি কথা বলতেছি তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। আকাশ এসব কথাবার্তা বলে কলটা কেটে দিল। কল কেটে সামনের দিকে তাকাতেই দেখতে পেল রূপালী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, প্লিজ কিছু মনে করেন না, আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। আকাশের কথা শুনে রূপালী আকাশের শার্টের কলার ধরে তার কাছে এনে বলতে লাগলো, আমার সাথে মিথ্যা কথা বলিস? আমি স্পষ্ট শুনতে পেয়েছি তুই নদী নামের একটা মেয়ের সাথে কথা বলছিলি। আর কি কি বলছিলি এটা আমি বেশ ভালো করেই শুনেছি। 1 সপ্তাহ পর প্রপোজ করার কথা ছিল, আর এখন আমি বিয়ে করেছি, তাই না? এটার জন্য তুই প্রপোজ করতে পারিস নাই। এই রে, আজকে তো আমাকে মেরেই ফেলবে। এখন আমি তার কাছে কিভাবে রক্ষা পাবো? আকাশ এইসব কথা চিন্তা ভাবনা করতেছে এমন সময় রূপালী আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো বিছানায়। ধাক্কা মেরে ফেলে দিয়ে আকাশের বুকের উপরে উঠে বসে পড়লো আর বলতে লাগলো, আমি তোকে বিয়ে করেছি এটা তুই মনে রাখবি। আর তোকে যদি আমি দেখি কখনো কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে তোর মুখ সেলাই করে ফেলবো। তোর বাপ এমনিতেই আমাকে ভয় পায়, আর তুই তো আমাকে ভয় পাবি আরো বেশি। ভয় আমি কখনোই পাই না। আমি হচ্ছি নেতার ছেলে। আর আমার আব্বু আপনাকে কেন ভয় পাবে? আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে ভয় পেতেই হবে? আমি বাঘ নাকি ভাল্লুক এটা পরেই জানতে পারবি। তোর আব্বু যে আমাকে ভয় পায় এটা যদি তুই বিশ্বাস না করিস তাহলে নিচে গিয়ে দেখে আয়। তোর আব্বুকে মাত্র ফোন দিচ্ছি আর তোর আব্বু চলে এসেছে। যদি আপনার কথা সত্যি হয় তাহলে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আর যদি মিথ্যা হয় তাহলে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। ঠিক আছে, ডান। চল এখন তোকে নিচে নিয়ে যাই। এই বলে রূপালী আকাশকে নিয়ে চলে আসলো নিচে। আকাশ নিচে এসে দেখে তার আব্বু সোফায় বসে তার আম্মুর সাথে কথা বলতেছে। দুজনকে আবার নিচে আসতে দেখে আকাশের আম্মু রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রূপালী, তোমরা আবার দুইজন নিতে এসেছো কেন? রুমে যাও, গিয়ে কথাবার্তা বলো। আর আকাশ, রূপালী যা যা বলবে তাই তাই শুনবি। আমি কেন তার কথা শুনবো? তুমি যেমন আব্বুর কথা শোনো তারও আমার কথা শুনতে হবে। তুমি তাকে বলে দাও যে আমার কথা শুনতে হবে, তা না হলে আমি তার কথা শুনবো না। এখন থেকে এই বাড়ির প্রত্যেকজন রূপালীর কথা মতো চলাচল করবে। এই দেখ, তোর আব্বু চলে গিয়েছিল, জাস্ট রূপালী একটা ফোন দিয়ে তোর আব্বুকে বাড়িতে নিয়ে এসেছে। তোর আব্বু এখন থেকেই রূপালীকে কতটা ভয় পাচ্ছে আশা করি তুই বুঝতেই পারছিস। আকাশ একদম মিথ্যা কথা বলতেছে। আমি তোর বউকে ভয় পাই না। আমাকে মিথ্যা কথা বলে বাড়িতে নিয়ে এসেছে, আর এখন বলতেছে আমি নাকি তোর বউকে ভয় পেয়ে বাড়িতে চলে এসেছি। তার মানে আপনি স্বীকার করছেন আমি আপনার ছেলের বউ? যাই হোক শাশুড়ি মা, আপনার জামাই মানে আমার শ্বশুর আব্বু স্বীকার করেছে আমি আপনার ছেলের বউ। চলো আকাশ, এখন আমাদের কাজ শেষ। আমাদের কাজ নেই। শাশুড়ি আম্মা, আপনি আপনার কাজ চালিয়ে যান। এই বলে রূপালী আকাশকে নিয়ে চলে আসলো উপরে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আকাশকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে আকাশের বুকের উপরে শুয়ে পড়লো। এদিকে আকাশ নাড়াচাড়া করতে পারতেছে না। নাড়াচাড়া করলেই রূপালী চিমটি মারতেছে। আকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস নিতেই রূপালী বলতে লাগলো, কিরে, তুই দীর্ঘশ্বাস নিলি কেন? আমার কি এতটাই ওজন যে তুই দীর্ঘশ্বাস নিয়েছিস? আপনি তো একটা আটার বস্তা। দীর্ঘ নিঃশ্বাস নিব না তো কি করব? আমার মতো একটা পিচ্চি ছেলেকে জোর করে বিয়ে করেছেন, এখন আবার আমার উপর এসে শুয়ে আছেন। আপনার কি একটু লজ্জা করতেছে না? আমি আমার জামাইয়ের উপর শুয়ে আছি, তাতে তোর কি? আর চুপচাপ শুয়ে আছিস, শুয়ে থাক। রূপালী এসব কথাবার্তা বলতেছে এমন সময় হঠাৎ করে রূপালী আকাশের বুকের উপরে উঠে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড কোথায়? আমাকে দে, কাজীকে পাঠাতে হবে। আমি এখন বিছানা থেকে উঠতে পারবো না। ড্রয়ারের ভিতরে রাখা আছে, গিয়ে দেখেন। আর আমার এনআইডি কার্ড হয় নাই, সামনের বছর এনআইডি কার্ড হবে। আকাশ এসব কথাবার্তা বলতেছে। এইদিকে রূপালী বিছানা থেকে নেমে ওয়ার্ড্রোবের সামনে এসে ড্রয়ার থেকে আকাশের জন্ম নিবন্ধন বের করে ছবি তুলে পাঠিয়ে দিল কাজী সাহেবের কাছে। সাথে আকাশের বাবা মায়ের আইডি কার্ডও পাঠিয়ে দিয়েছে। সবকিছু পাঠানোর পর বিছানায় এসে আবারও আকাশের বুকের উপরে শুয়ে পড়ল। এদিকে আকাশ রূপালীকে কিছু বলতেও পারতেছে না, এতটা ভয় পেয়েছিল রূপালীকে। রাত প্রায় 11টা, আকাশ আর রূপালী ঘুমাইতেছে। অন্যদিকে আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতেছে, তোমাকে আমি শেষবারের মতো বলে দিতেছি, রূপালীর কথা মতো যদি না চলো
তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এই বাড়ি আমার বাবা, তুমি কেন ওই বাড়ি থেকে আমাকে বের করে দিবে? দরকার পড়লে আমি তোমাকে বের করতে পারবো, তুমি আমাকে বের করতে পারবে না। তুমি হয়তো ভুলে গেছো, তোমার বাবা মারা যাওয়ার আগে এই সকল জায়গা সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছিল। তোমার নামে কিন্তু শুধু এই গাড়িটা লেখা আছে, আর কোনো কিছুই লেখা নেই। সো আমার সাথে কথা বলতে আসলে চিন্তা ভাবনা করে কথা বলবে, এর আগে কথা বলবে না, এই বলে দিলাম। আকাশের আম্মু এসব কথাবার্তা বলতেছে, এদিকে আকাশের আব্বু মাথা চুলকাতে চুলকাতে মনে মনে বলতে লাগলো, সারা বইরা মনে তো মনেই আমার নামে জায়গা সম্পত্তি লিখে না দিয়ে আমার বউর নামে জায়গা সম্পত্তি লিখে দিয়েছিস কেন? আমার নামে লিখে দিতে কি কষ্ট হয়েছিল নাকি? এখন তো উঠতে বসতে আমাকে বের করে দেওয়ার হুমকি দেবে। আকাশের আব্বু মনে মনে এসব কথাবার্তা বলতেছে। এইদিকে আকাশের আম্মু বেশি ভালো করে বুঝতে পারতেছে যে আকাশের আব্বু কি বলতেছে মনে মনে। বেশ কিছুক্ষণ পর তারা দুইজনে চলে গেল তাদের রুমে। সকাল 7টায় রূপালী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে চা বানাইতেছে সবার জন্য। এমন সময় রান্নাঘরে প্রবেশ করলো আকাশের আম্মু। রূপালীকে চা বানাতে দেখে বলতে লাগলো, রূপালী, তুমি কখন উঠেছো আর চা বানাচ্ছ কেন? সকালবেলা তো কেউ চা খায় না, সবাই তো খাবার খেয়ে যার যার কাজে চলে যায়। সকালবেলা চা খাওয়ার মজাই আলাদা। আজকে চা খাক, পরের দিন থেকে দেখবেন যে প্রত্যেক দিন চা খেতে মনে চাইবে তাদের। তুমি যেহেতু বানাইছো তাহলে তাও খেতেই হয়, নিয়ে আসো সবার জন্য। আর এখন থেকে তোমার শ্বশুরাবু তোমার কথা মতো চলবে। কালকে রাতে এমন কথা বলেছি, একদম সারা রাত চুপসে ছিল, আমার সাথে কোনো কথাই বলে নাই। নেতা হয়েছে তো কি হয়েছে, এমনিতে কিন্তু মানুষটা সরল সোজা। সরল সোজা কে বলেছে আপনাকে? যদি সরল সোজা হতো তাহলে তো আমাদের জায়গা নেওয়ার জন্য এরকম ভাঙচুর, আমাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করতো না। আমাদের তো জায়গা সম্পত্তি কম নেই, হয়তো তোমার শ্বশুর আব্বুকে কেউ কিছু বলেছে, তার জন্য তোমার শ্বশুর আব্বু এইরকম করছে। তা না হলে তো কখনোই এইরকম করার লোক না উনি। রূপালী মনোযোগ দিয়ে তার শাশুড়ি মায়ের কথাবার্তা শুনতেছে। এদিকে আকাশের আব্বু আর আকাশ বসে আছে সোফায়, দুজন কথাবার্তা বলতেছে। এমন সময় আকাশ তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, এখন থেকে আমাদের দুইজনকে ভালো হয়ে যেতে হবে। ডাইনি মেয়ে সারা রাত আমাকে অত্যাচার করেছে, একটু ঘুমাতে দেয় নাই। আর তুমি কিন্তু এখন তাদের জায়গা দখল করার একটুও চেষ্টা করবে না। যদি সে জানতে পারে তাহলে কিন্তু আমাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিবে। হ্যাঁ, তোর আম্মু গতকালকে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, বলেছে যে ওই রকম কাজ যদি করি তাহলে বাড়ি থেকে বের করে দেবে। আর এখন থেকে নাকি তোর বউয়ের কথা মতো চলতে হবে আমাকে। আর কোনো উপায় নেই, তার কথা মতো চলা না ছাড়া সে যা বলবে এখন থেকে আমাদের তাই করতে হবে। যদি আমাদের জন্য বিষ এনে দিয়ে বলে খাইতে, তাহলে আমাদের এটাই খেতে হবে। আকাশ তার আব্বুর এই কথা বলা শেষ করতে আকাশের আব্বু বলতে লাগলো, হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আমাকে এখন থেকে ভালো কাজ করতে হবে, তাহলে এই বাড়িতে জায়গা পাবো, তাছাড়া এই বাড়িতে জায়গা পাবো না কখনোই। আকাশের আব্বু এসব কথা বলতেছে। আকাশকে এমন সময় রূপালী চা আর বিস্কুট নিয়ে আসলো। তাদের দুজনের সামনে রেখে রূপালী তার শ্বশুর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্বশুর আব্বু আর আকাশ, এই নাও তোমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। চায়ের সাথে বিষ মিনিয়ে আনেন নাই তো আমাদের মেরে ফেলার জন্য? আকাশ, বৌমা যদি চায়ের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসে তারপরও তোদের এইটাই খেতে হবে। চুপচাপ চা খা। আর তুমি বসে আছো কেন? চা আর বিস্কুট হাতে নাও তাড়াতাড়ি। দুজন তাড়াতাড়ি করে চা আর বিস্কুট হাতে নিল। 2-3 বার চায়ে চুমুক দিয়ে দুজন দুজনের দিকে তাকালো। আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আজকের চা কিন্তু অনেক মজা হয়েছে, খেতেও খুবই ভালো লাগতেছে। কে বানিয়েছে এই চা? তোর বউ বানিয়েছে। এখন থেকে প্রত্যেকদিন সকালে চা আর বিস্কুট খেতে হবে এবং সকাল 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে যেতে হবে। ঠিক আছে আম্মু। দুজনে চা খাওয়া শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, বন্ধু বান্ধবরা কক্সবাজার যাবে, তাদের সাথে আমাকেও যেতে হবে। ওরা আমার জন্য সিট বুকিং করে ফেলেছে। আমাকে যদি অনুমতি দাও তাহলে আমি যেতে পারবো। এখন থেকে অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না, অনুমতি তুই তোর বউয়ের কাছ থেকে নিবি। আমার কাছ থেকে কোনো কিছু নেওয়ার দরকার নেই। তুমি সিংহের সামনে হরিণ দিয়ে বলতেছো তাকে বলার জন্য যে আমাকে খাইও না, হুনাকে বললে তো আমাকে ডাইরেক্ট খুন করবে।
আরে খুন করব না, তোমাকে জাস্ট একটু আদর যত্ন করব। আমি বাড়িতে থাকতে তুমি আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাবে, আবার কক্সবাজার যাওয়াচ্ছি তোমার কক্সবাজার। এই বলে রূপালী আকাশের পকেট থেকে তার ফোনটা হাতে নিয়ে ফোন দিল আকাশের বন্ধুদের গ্রুপ কলে। বেশ কিছুক্ষণ পর আকাশের বন্ধুরা কলে আসতেই রূপালী বলতে লাগলো, এই তোমরা আজ থেকে আকাশের সাথে মেলামেশা করবে না। আকাশকে এখন থেকে একা একা থাকতে দিবে, সে একা একা থাকবে, তোমরা কেউ তার সাথে থাকতে পারবে না। কে আপনি? আর আকাশের ফোন আপনার কাছে কেন? আপনি বারণ করতেছেন কেন আকাশকে আমাদের সাথে না রাখতে? আমি হচ্ছে আকাশের বউ, সো আমি যা বলবো তাই হবে। এখন থেকে তোমরা আকাশের সাথে বেশি চলাচল করতে পারবে না, আকাশকে তার মতো থাকতে দিবে। আর তোমাদের যদি মেয়ে ফ্রেন্ড থাকে তাহলে তাদেরকে বলে দিবে যাতে আকাশের সাথে বেশি মেলামেশা না করে। আকাশ বিয়ে করে ফেলেছে এটাও আবার আমাদের বিশ্বাস করতে হবে? তার বাবা যে হিটলার, উনি কি তার বিয়ে দিবে নাকি? আপনি যতই কথাবার্তা বলেন না কেন, হয়তো আপনি আকাশের চাচাতো বোন বা খালাতো বোন, আমাদের সাথে মজা করতেছেন। আপনারা যেহেতু বলেছেন আমি মজা করতেছি, তাহলে আকাশদের বাড়িতে আসেন, এসে দেখে যান আমি সত্যি কথা বলতেছি নাকি মিথ্যা কথা বলতেছি। আচ্ছা, আমরা আসতেছি, চিন্তা করবেন না। যদি মিথ্যা হয় তাহলে তো আপনার খবর আছে। রূপালী কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের বন্ধু বান্ধবরা আকাশদের বাড়িতে এসে অবাক, কারণ রূপালী যা বলেছে একদম সত্যি বলেছে। আকাশ মামা, তুই সত্যি বিয়ে করে ফেলেছিস আর আমাদেরকে একবারও জানালি না? ভাবি যদি আমাদেরকে না বলতো তাহলে তো তুই কখনোই জানাতি না। অবশ্যই জানাইতাম, কিন্তু হুট করে কি হয়ে গেছে এটা আমি নিজেও বলতে পারতেছি না। যাই হোক, তোরা যেহেতু চলে এসেছিস, বস, আমি বলতেছি কিছু রান্না করার জন্য। আকাশ এসব কথা বলে যেই চলে যেতে যাবে এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো রূপালী। আকাশকে বাহিরে যেতে দেখে বলতে লাগলো, কোথাও যেতে হবে না, আপনি ভেতরেই বসেন, আমি রান্না বান্না আগে থেকেই করে রেখেছি। রূপালী খাবার দিয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই আর কথাবার্তা বলতেছে। বিকাল পর্যন্ত কথাবার্তা বলে সবাই চলে গেল। এদিকে আকাশ নিচে এসে দেখে রূপালী বসে বসে টিভি দেখতেছে। রূপালীকে টিভি দেখতে দেখে আকাশ বলতে লাগলো, আমাকে একটু বাইরে যাওয়ার অনুমতি দিবেন? যদি অনুমতি দেন তাহলে আমি বাহির থেকে বাসায় ফেরার সময় আপনার জন্য ফুচকা নিয়ে আসবো। অনুমতি দিতে পারি, আর ফুচকা তুই নিজের টাকা দিয়ে আনবি, মানে হচ্ছে তুই নিজে ইনকাম করবি আর ওই ইনকামের টাকা দিয়ে আনবি। অন্য কারো কাছ থেকে ধার করবি বা তোর পকেটে যদি টাকা থাকে ওই টাকা দিয়েও আনবি না। নিজে যদি 50 টাকা 100 টাকা ইনকাম করতে পারিস, ওই 50 টাকা আর 100 টাকার মধ্যে নিয়ে আসবি। ঠিক আছে, কিন্তু আমি কোথায় থেকে পাবো? কেউ কি আর আমাকে কাজ দিবে? এটা আমি জানি না, এটা তুমি কিভাবে নিয়ে আসবে এটা তোমার ব্যাপার, আমাকে জিজ্ঞেস করছো কেন? রূপালী এইসব কথাবার্তা বলতেছে এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, তুই রূপালীর সাথে কি কথা বলতেছিস? আর রূপালী, তুমি আকাশকে কি বলছো? আমাকে একটু বলো তো, আমিও শুনি তুমি কি বলেছো আকাশকে। তাহলে শাশুড়ি আম্মু, আমি আকাশকে বলেছি, আসলে শাশুড়ি আম্মু আমি আকাশকে বলেছি যে তুমি যদি বাহিরে যাও তাহলে নিজের 50 টাকা বা 100 টাকা ইনকাম করে এরপরে ওই টাকা দিয়ে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। বাহ, বেশ ভালো কথা বলেছো। কিরে আকাশ, তুই কি 50 টাকা বা 100 টাকা ইনকাম করতে পারবি না নাকি? তাও আবার তোর বউয়ের জন্য ফুচকা নিয়ে আসতে? আম্মু, আমি 50 টাকা বা 100 টাকা কিভাবে ইনকাম করব? আর কে আমাকে কাজ দিবে যে আমি ইনকাম করব? এটা আমাকে না বলে এখন বের হয়ে পড়। রাত 10টা পর্যন্ত খোঁজাখুঁজি করলে অবশ্যই 100 বা 200 টাকার কাজ পেয়ে যেতে পারিস। আকাশ মাথা চুলকাতে চুলকাতে বের হয়ে পড়লো বাড়ির বাহিরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেও কাজ পেল না। হঠাৎ করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকজন লোক আলুর বস্তা নামাচ্ছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো তাদের কাছে। একজন লোককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমি যদি আলুর বস্তা নামিয়ে দেই তাহলে আমাকে কত করে দিবেন? প্রত্যেক বস্তায় 5 টাকা করে দেই। তুমি যদি নামাও তাহলে তুমিও প্রত্যেক বস্তায় 5 টাকা করে পাবে। ঠিক আছে, এটার কেমন ব্যাপার? 20-30 কেজি আলুর বস্তা, এটা নামাতেই পারবো। এই বলে আকাশ যে একটা আলুর বস্তা মাথায় নিয়েছে এমন সময় পড়ে যেতে যাবে। আকাশ ঠিক সেই সময় নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কয়েকটা আলুর বস্তা নামানোর পর গাড়ির সকল কিছু নামানো শেষ হয়ে গেছে। আকাশকে 80 টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি যদি আলুর বস্তা আরো নামাতে চাও তাহলে প্রত্যেকদিন এইরকম সময় এখানে চলে আসবে।
তাহলে তুমি অনেকগুলো আলুর বস্তা নামাতে পারবে আর অনেক টাকা পাবে। ঠিক আছে, প্রয়োজন হলে অবশ্যই আসবো। এখন তাহলে গেলাম। এই বলে আকাশ চলে আসলো একটা পার্কে। চুপচাপ বসে আছে আর মনে মনে চিন্তা ভাবনা করতেছে। এই 80 টাকা দিয়ে আমাকে ফুচকা নিয়ে যেতে হবে। যাক, এখন থেকে টাকার মূল্য বুঝলাম। আর এখন থেকে অল্প অল্প করে খরচ করতে হবে এবং কাজে লেগে পড়তে হবে। আকাশ এইসব মনে মনে কথাবার্তা বলে সন্ধ্যায় রূপালীর জন্য ফুচকা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রূপালী এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, আমার জন্য ফুচকা নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আপনার জন্য ফুচকা নিয়ে এসেছি। এই নেন 80 টাকা ইনকাম করেছিলাম আলুর বস্তা নামিয়ে। ওই 80 টাকা দিয়ে আপনার জন্য ফুচকা নিয়ে এসেছি। আর আমার নিজের পকেটে যত টাকা ছিল ওই পুরো টাকাই পকেটে আছে। কেন, ওইখান থেকে টাকা দিয়ে তো তুমি রিক্সা দিয়ে চলে আসতে পারতে। অযথা কষ্ট করতে গেলে কেন? এমনিতেই কষ্ট করতে গিয়েছি, আপনাকে এই কষ্টের কথা না বললেই চলে। এখন তাহলে আমি রুমে গেলাম, গিয়ে ফ্রেশ হচ্ছে, আপনি থাকেন। এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশের আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, তুই নাকি আজকে আলুর বস্তা নামিয়েছিস? আমার এক লোক দেখেছেন, এই কথা কি সত্যি? হ্যাঁ আব্বু, এই কথাটা একদম সত্যি। আমি আজকে আলুর বস্তা নামিয়েছি। তবে আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে, এই কথাগুলো তোমাকে বলতেই হবে। আচ্ছা, আমি কিছুক্ষণ পর বাসায় আসতেছি, তুই ছাদে থাকিস, আমি ছাদে তোর সাথে দেখা করব। আচ্ছা, আমি ছাদে যাইতেছি, তুমি ছাদে চলে আইসো। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে চলে আসলো ছাদে। চুপচাপ বসে আছে। অন্যদিকে রূপালী এবং তার শাশুড়ি আম্মু দুজন মিলে ফুচকা খেয়ে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আজকে থেকে দেখবে ওরা বাপ ছেলে দুইজন খুব ভালো হয়ে গেছে, তোমাকে সম্মান দিয়ে কথা বলবে। আপনি এত শিওর হয়ে কিভাবে বলতেছেন শাশুড়ি আম্মু? ওরা যে আমাকে সম্মান করবে? তুমি দেখে নিও, যদি আমার কথা সত্যি হয় তাহলে তুমি না হয় আমাকে তোমার নিজের হাতের তোমার নিজের প্রিয় রান্নাটা রান্না করে খাওয়াবে। রূপালী এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠল। রূপালী গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার শ্বশুর আব্বু দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বাড়ির ভিতরে আনতেই আকাশের আব্বু চলে গেল সোজা উপরে। আকাশের রুমে উকি দিয়ে দেখে আকাশ নেই, তাই সোজা চলে আসলো ছাদে। আকাশের পাশে গিয়ে বসে বলতে লাগলো, কে রে আকাশ, কি হয়েছে? হঠাৎ করে বললি তোর কি যেন কথা আছে আমার সাথে, এখন বল কি কথা বলবি? আব্বু, আজকের পর থেকে কারো জমি বা অন্য কারো কথায় কোনো কাজ করবে না। তুমি একজন নেতা, আজকে থেকে তুমি সবার ভালো কাজ করবে, কারো খারাপ কাজ করবে না। কেউ যদি তোমার কাছে আসে তাহলে তুমি তাদেরকে সাহায্য করবে, আমাকে কথা দাও। তোকে কথা দিতে হবে কেন? আমি আজকে থেকেই শুরু করে দিয়েছি ভালো কাজ করা। কারণ আমি জানি তোর বউ যদি জানতে পারে যে আমি খারাপ কাজ করতেছি তাহলে আমাকে তো বাড়ি ছাড়া করবেই, সাথে তোকেও। আকাশের আব্বু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চুপচাপ বসে রইল দুইজন। এমন সময় ছাদে প্রবেশ করলো রূপালী। আকাশের আব্বু রূপালীকে দেখে বলতে লাগলো, রূপালী, তোমার আব্বু আমাকে বললো কালকে এই বাড়িতে আসার জন্য। আমি তাদের সাথে অনেক অন্যায় করেছি, তাদের কাছে মাফ চাইব। মাফ চাইতে হবে না, আমি তাদেরকে বলে দিয়েছি আপনারা ভালো হয়ে গেছেন। তবে আব্বু আজকে যা যা কাজ করেছেন আশা করি সামনেও এই কাজগুলো করবেন। কখনো কারো কিছু আত্মসাৎ করার চেষ্টা করবেন না। চিন্তা করো না, আমি আজকের পর থেকে কখনো কিছু আত্মসাৎ করব না কারো। তবে রূপালী, তুমি আকাশকে দেখে রাখো। হয়তো তুমি আকাশকে জোর করে বিয়ে করেছ, তারপর তোমাকে বলতেছি আকাশকে দেখে রাখো, সে এখন থেকে তো তোমার স্বামী। এটা তো অবশ্যই দেখে রাখবো। আপনার ছেলে আমাকে দেখে রাখবে, আমিও আপনার ছেলেকে দেখে রাখবো। আর আপনার ছেলে তো সারাদিন ঘুরোঘুরি করে, এখন ঘুরোঘুরি না করে কাজের দিকে ফোকাস করলে আরো বেশি ভালো হবে। এটা তোমাদের ব্যাপার, তোমরা নিজেরা বোঝে নাও তোমরা কি করবে না করবে। আকাশের আব্বু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চুপচাপ চলে গেল নিচে। এদিকে রূপালী আকাশের পাশে এসে বসে বলতে লাগলো, আজকে অনেক কষ্ট হয়েছে তোমার, তাই না? এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি তোমার আব্বুর সাথে বিজনেসের কাজে সময় দাও। তোমার আব্বু তো নেতা, সব সময় তো আর কাছে থাকে না। জাস্ট শুধু কথা বলা এবং গরিবদেরকে সাহায্য করা, এটাই তার কর্তব্য। এছাড়া তো আর কোনো কাজ নেই। শুনলাম শাশুড়ি আম্মু বলল তোমাদের নাকি একটা গার্মেন্টস আছে, ওইটাতে তুমি সময় দাও। হ্যাঁ, আমি ওইটাতে সময় দেওয়ার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না।
তবে আজকে একটু কষ্ট হয়ে গেছে। হঠাৎ করে মাথায় অনেকগুলো বস্তা নিয়েছি তো, তাই আর কি মাথাটা ব্যথা করতেছে। আচ্ছা রুমে চলো, আমি তোমার মাথায় তেল দিয়ে দিতেছি আর মাথাটা টিপে দিতেছি, তাহলে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। রূপালী এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আকাশকে নিয়ে চলে আসলো আকাশের রুমে। রূপালী বিছানায় বসে পড়তেই আকাশ রূপালীর 2 রানের উপরে মাথাটা রাখতেই রূপালী আকাশের মাথায় তেল দিতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রূপালী বলতে লাগলো, আমি যা যা বলেছি সব মনে আছে তো তোমার? কাল থেকে আর এইসব কাজ করবে না। তুমি তোমার আব্বুর সাথে তোমাদের গার্মেন্টস দেখাশোনা করবে, অন্য কাজ করার একদম দরকার নেই। আচ্ছা, আপনি যেহেতু বারণ করতেছেন তাহলে আমি অন্য কাজ করব, এই কাজ করব না। এখন তাহলে আমাকে একটু ঘুমাতে দেন, আর আপনার যদি ইচ্ছে করে ঘুমাতে তাহলে আপনিও ঘুমান। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতেছি। আর আমার যদি ঘুম ধরে তাহলে আমি ঘুমিয়ে যাব, চিন্তা করো না। আচ্ছা, তাহলে এখন আমি ঘুমাই। এই বলে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে রূপালী আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত 10টা এমন সময় দরজা ধাক্কাতে লাগলো। আকাশের আম্মু আর বলতে লাগলো, এই রূপালী আর আকাশ, খাওয়া দাওয়া করে যাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ শাশুড়ি আম্মু, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশের আম্মুর ডাকে দুজনের ঘুম ভেঙে গেল। দুজন চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করে আবার চলে আসলো রুমে। একে অপরের মাঝে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু রান্না করতেছে। আকাশকে একা নিচে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তুই একা আসলি যে? রূপালী কোথায়? তাকে ডাক দিয়ে নিয়ে আয়, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। তুই তো আবার আজকে অফিসে যাবি। আম্মু, কালকে অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম তো দুইজন মিলে, তাই আর কি সে ঘুমাচ্ছে। আমি এখন উঠে গেছি অফিসে যাব বলে। ও আচ্ছা, তাহলে খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আকাশ খাবার টেবিলে বসে পড়তেই তার আম্মু খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আকাশ চলে আসলো বাইরে। তার বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে সকাল 9টায় রূপালী ঘুম থেকে উঠে আকাশকে না পেয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। রূপালী তার শাশুড়ি আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার শাশুড়ি আম্মু, আকাশ কোথায় গেছে? তাকে যে দেখতেছি না। আকাশ অফিসে চলে গেছে। কালকে অনেক রাত পর্যন্ত গল্প করেছ তোমরা দুজনে, এটার জন্যই আকাশ আর তোমাকে ডাক দেয়নি। খাওয়া দাওয়া করে সে চলে গেছে আরো আধা ঘন্টা আগে। ও আচ্ছা, তাহলে চলেন আমরা দুজনে খাবার খেয়ে নেই। হ্যাঁ চলো, আমিও এতক্ষণ তোমার জন্য বসেছিলাম। আকাশের আম্মু রূপালীকে নিয়ে খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজন সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, রূপালী তুমি এক কাজ করো, তোমরা দুজন বেবি নিয়ে নাও। যত তাড়াতাড়ি তোমরা দুজন বেবি নিতে তত তাড়াতাড়ি আকাশ প্রতিষ্ঠিত হবে এবং তার চাহিদা থাকবে তোমার প্রতি এবং তোমাদের বেবির প্রতি। কিন্তু আম্মু, আমি তো সেই রকম ভাবে তেমন কোনো চিন্তা ভাবনা করি নাই। তবে আপনি যেহেতু বলতেছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই উপহার নিয়ে আসব। আকাশ বাড়িতে ফিরুক, এরপরে না হয় দেখা যাবে। ঠিক আছে, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করো। দুজন কথাবার্তা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে রূপালী চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে ফোন দিল আকাশকে। এদিকে আকাশ অফিসের কাজগুলো করতেছে। এমন সময় রূপালীর কল পেয়ে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এই সময় কল দিয়েছেন? হ্যাঁ, হঠাৎ এই সময়ে কল দিয়েছি। তুমি আজকে কয়টার দিকে আসবে? 2টা বা 3টার দিকে চলে আসবো। কেন, কোনো কিছু দরকার আছে নাকি? না, তেমন কোনো দরকার নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম। আর তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আম্মু কিছুক্ষণ আগে বলেছে যে আমরা বেবি নিয়ে নিতাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে রাতে বেবি এনে দিবে। আচ্ছা, আজকে রাতে না হয় বেবি এনে দিব। খুব সুন্দরভাবে সাজতে হবে। এখনো তো তোমাকে কোনো কিছুই করি নাই। আজকে তাহলে শুরু করব। হ্যাঁ, আজকে তাহলেই হবে। এখন তুমি কাজ করো। এই বলে রূপালী কলটা কেটে দিল। দেখতে দেখতে এভাবে বিকাল হয়ে আসলো। বিকাল 4টা। আকাশ বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে বসে বসে কথা বলতেছে তার আম্মুর সাথে। এমন সময় রূপালী আসলো। আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আজকে রান্না কি করব? তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। আচ্ছা আম্মু, আমি আজকে স্পেশাল রান্না করতেছি। এই বলে রূপালী চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে গেল রূপালী।
দেখতে দেখতে এভাবে রাত 10টা বেজে গেল। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। এদিকে রূপালী রুমে এসে আকাশের জন্য সাজুগুজু করতেছে। বেশ কিছুক্ষণ সাজুগুজু করার পর আকাশের সামনে গিয়ে দাঁড়াতেই আকাশ রূপালীকে কোলে তুলে নিল আর বলতে লাগলো, বাহ, আমার সিনিয়র বউটাকে তো দেখতেছি আজকে অনেক সুন্দর লাগতেছে। আমাকে আজকে সারা রাত আদর করতে দিবেন তো আমার সিনিয়র বউ? এটা তো অবশ্যই দিব, তুমি হচ্ছে আমার একমাত্র জামাই, তোমাকে দিব না তো কাকে দিব? তাহলে এখন আদর করা শুরু করি তোমাকে। এখন আদর করলে কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না, তুমি আদর করো। আকাশ রূপালীকে আদর করতে লাগলো। রূপালী ঠোঁটে, মুখে, গালে এবং বিভিন্ন জায়গায় কিস করতেছে। বেশ কিছুক্ষণ কিস করার পর রূপালী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রায় 2-3 মিনিট এইভাবে শক্ত করে জড়িয়ে ধরার পর আকাশ রূপালীকে ছেড়ে দিয়ে আদর শুরু করলো। তারা তাহলে তাদের আদর খেতে থাকুক, আমরাও তাহলে এখন বিদায় নেই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।